না আমার একটা পর্যবেক্ষণ আছে, সেই পর্যবেক্ষণটা আমি নূর এবং নিঝুম দুজনের কাছেই জানতে চাই যে এই যে পুরো আন্দোলনটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এখনো চলছে, এখানে তো আমার কাছে মনে হয় যে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে, সমস্যার জায়গা হচ্ছে যে কোটার নাম করে একটা বিরাট ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হয়তো তৈরি করা সম্ভব, যারা কিন্তু বিভিন্নভাবে সুবিধাটা নিয়েছে এবং রাষ্ট্রের দুর্বল জায়গাগুলোকে ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে। যখন আমরা এই কোটা নিয়ে আলোচনা করি, এই বিষয়টা বিভিন্ন সময় মিসিং। আমি জানি না এটা কি ডেলিবারেটলি মিসিং হয়ে যায় নাকি এই বিষয়টাকে পাশ কাটিয়ে কোটা সংস্কার আন্দোলন এবং আরো বড় মানে যে পরিসর, সেটা হচ্ছে রাষ্ট্রের মেরামত, এই কথাটাও আমরা কিন্তু শুনেছি। কাজে এটার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা কি, সেই বিষয়টা জি নিয়ে একটু আলোচনা হওয়া প্রয়োজন। এবং আমি মনে করি যে এই যে সমস্যাটা রয়েছে, মানে মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযোদ্ধা নন তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় যে কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের এই বিষয়টাকে সবার আগে নিয়ে আসা দরকার। কারণ আমরা দেখেছি পরিসংখ্যান বলছে যে 30% কখনোই ফুলফিল করা যাচ্ছে না, 10, 11, 12 এর মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। কাজেই অনেক মানুষের যে ভাগ্য, সেই ভাগ্যে বা অন্য ভাগ ভাগ বসানো হচ্ছে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড নিয়ে তথাকথিত। বিষয়টা কিন্তু এরকম হচ্ছে না। জি তাহলে এটি নিয়ে কেন আমরা পাবলিক ডোমেইনে আলোচনা জনাব পাচ্ছি না? যদি একটু নিঝুম নিঝুমের মজুমদার। কাছ থেকে শুনতে পারি। জি, আমার কাছে বুলুল ভাই যে প্রশ্নটা করেছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বরাবরই চলমান প্রক্রিয়া বাংলাদেশে। এই ভুয়া মুক্তিযোদ্ধা বা যারা অসৎ উপায় অবলম্বন করেছে, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন, তাদের ব্যাপারে তো শুধু এখন কেন, 1972 সালে যে যখন সার্টিফিকেট গুলো করা হয়, মানে সেই সময় থেকেই এটার ব্যাপারে বলতে পারি যে আমার বাবা কিন্তু নিজে এই যে সার্টিফিকেট, সেই সময় ভলেন্টিয়ার, তরুণ যারা volunteer ছিলেন, আমার বাবা তার মধ্যে একজন সদস্য ছিলেন, ভলান্টিয়ার ছিলেন। আমি তার কাছে শুনেছি যে সেই সময় থেকেই আপনার মুক্তিযুদ্ধ করেনি, 16 তারিখের পরে মুক্তিযোদ্ধা সেজেছে, এই ধরনের অনেক লোককে তখনও লোকেট করা হয়েছে। জি এখনো এই সময়তে এসে না, সেগুলো এখন আছে, কিন্তু দেখা সেগুলো নিয়ে যাচ্ছে কোনো যে রকমের আমার কাছে যে একটি ডাটা আছে, এটা বুলুল হাসান উল্লেখ করেছেন যে 35 থেকে 39তম বিসিএস, এখানে মুক্তিযোদ্ধা কোটার 9% পূরণ করা সম্ভব হয়নি, পরে সাধারণ মানে মেধার ভিত্তিতে সেই জায়গাগুলো পূরণ করা হয়েছে। তাহলে এই জি। এই জায়গাগুলো নিয়ে কথা বলা হয় না একেবারে। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই আন্দোলনের ভেতরে যারা স্বাধীনতা বিরোধী বা যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের কোনো ধরনের সংস্পর্শ আছে কিনা বা ইন্ধন আছে কিনা। জি আছে বলেই তো শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, বাংলাদেশ, এই জায়গাগুলোতেই আপনি বিষেধাগার দেখতে পান। আজকে যদি শুধু আন্দোলনটা হতো, আজকে যারা এই কথাগুলো বলছে তারা যদি এই সংস্কারগুলো নিয়ে কথা বলতেন, তারা যদি বলতেন যে এটা কত বছর পর্যন্ত রাখা হবে, রাষ্ট্রের কোনো লক্ষ্যমাত্রা আছে কিনা, এই ধরনের গঠনমূলক আলোচনাগুলো যদি হতো, তাহলে এই টেবিলে এসে সেগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হতো। যখন আলোচনাটা আসে যে মুক্তিযোদ্ধা, এই যে শব্দটা উচ্চারণ করা হচ্ছে কিভাবে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, নাতিপুতি শব্দটা আমাদের বাঙালি একটা শব্দ, কিন্তু যখন আমরা খেদোক্তি ধরে বলছি, যেন মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নাতি এবং তার পরের জেনারেশন কোনো সুবিধা পেলে এটা বড় ধরনের একটা অন্যায় হয়ে যায়। এই যে একটা খেদ, এই যে একটা রাগ, এই যে আমরা তাদের ভাষার ভেতরে গতকালকে দেখতে পাচ্ছি যে একজন আন্দোলনকারী পতাকাকে পদদলিত করে তিনি একটা চলন্ত ট্রেনের সামনে গুড়ি রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে মুক্তিযোদ্ধাদের দুই গালে জুতা মারো, তালে তালে সেই স্লোগান বলছে। এগুলো ফেসবুকে আমরা দেখেছি। এখন সেটা কে ভুয়া আর কে আন্দোলনকারী না, বা কে জেনুইন আন্দোলনকারী, সেটাও তো তাহলে এখন নিরূপণ করার সময় এসছে। তাহলে সেই দায়িত্ব তো যারা জি আন্দোলন করছে তাদের দায়িত্ব। একটা একটা ছেলে যদি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে, সেখানে কি বাকি যারা আন্দোলন করছে তারা বাধা দিয়েছে? আমরা অনলাইনে সেসব জি ক্লিপস দেখতে নির্মল পাচ্ছি।